কারিগরি প্রতিবেদন পেলে শিগগিরই এখনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। সম্ভাব্যতা যাচাই, নদী এলাকা পরিদর্শন। আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আওয়ামী লীগের দেখানো পথে না হাঁটার আহ্বান। বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। মেহেরপুর ও লালমনিরহাটে সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ, বর্ডার সুরক্ষায় অবকাঠামো ও জনবল বাড়ানোর তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ার বাইক ইউনিয়ন সীমান্ত দিয়ে ঢুকছে মাদকসহ চোরাই পণ্য, স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের। ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে হিলি বন্দর, জয়পুরহাট মহাসড়কের একাংশের উন্নয়ন কাজ, বেহাল রাস্তায় চলাচলে ভোগান্তি। অনুপযোগী, দীর্ঘদিন যাবত দেখি রাস্তায় এরকম দুর্গতি, প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কারিগরি কমিটির রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা প্রশাখাগুলোই ঘুরে দেখেন, মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষদের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নের সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই করা সম্ভব বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিওভিউ ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3 হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। পরে অববাহিকার লালমনিরহাট অংশে হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ এলাকা পরিদর্শন করে রংপুরের কাউনে পয়েন্টে যান মন্ত্রীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এখন রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করছেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মানান মাজহার। মন্ত্রীরা কখন নাগাদ কাউনিয়া পয়েন্টে পরিদর্শন করতে পারেন এবং পরবর্তী কর্মসূচি কি তাদের? মারফি, যে তথ্যটি দিতে চাই যে 3 জন মন্ত্রী রয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ত্রাণ মন্ত্রী, তারা এরই মধ্যে লালমনিরহাট পর্যন্ত এসেছেন। হয়তো আর মিনিট 20 মধ্যেই তিনি এখানে বা 10 মিনিটের মধ্যে এখানে তিনি পৌঁছে যাবেন। আমি যে তথ্যটি দিতে চাই, তার আগে তিনি লালমনিরহাটের যে ব্যারেজ পয়েন্ট আছে সেই ব্যারেজ পয়েন্ট পরিদর্শন করেছেন। এর আগে তিনি নীলফামারীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন শাখা নদী পরিদর্শন করেছেন, দিনাজপুর সেচকাল পরিদর্শন করেছেন। মোটা দাগে যে তথ্যটি উঠে এসেছে আপনাকে
আগে যে তথ্যটি দিতে চাই, আজকের এই দিনটি হচ্ছে একদিকে যেমন মাহেন্দ্র খন, অন্যদিকে ক্ষোভেরও একটি দিন যারা তিস্তাপাড়ের মানুষ এবং নদী আন্দোলনে যারা যুক্ত আছেন তারা বলছেন। কারণ আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গেল বুধবার সংসদ সদস্য আক্তার হোসেনের একটি বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন যে একটি তিস্তায় আরেকটি ব্যারেজ তৈরি করা হবে এবং একই সাথে তিনি রংপুরের যে তিস্তা মহাপরিকল্পনার যে তথ্য উপাত্তগুলো সেগুলো তুলেছেন। তাহলে এখন এই নদী আন্দোলনে যুক্ত যারা এবং এই আশপাশের যারা মানুষ আছেন অববাহিকার, তাদের বক্তব্য হচ্ছে তার কি তিস্তা ব্যারেজ হবে আরেকটি নাকি তিস্তা মহাপরিকল্পনা হবে। এই তথ্যটি নিয়ে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নদী আন্দোলনে যারা যুক্ত আছেন তারা যেটি বলছেন যে অবশ্যই আগে তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে, তারপর ব্যারেজ বা অন্য কিছু। আমরা সেটিরও রিফ্লেকশন দেখেছি যখন ত্রাণমন্ত্রী কথা বলেছেন লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে। তিনি বলেছেন যে নিজস্ব অর্থায়নে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চান। তিনি যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনাটাই সবার আগে, এবং ওই সময় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী তিনি যেটি বলেছেন যে উত্তরাঞ্চলের যে অর্থনৈতিক রূপান্তর, অর্থাৎ উত্তরাঞ্চলের যে উন্নয়নের অর্থনৈতিক রূপান্তরের জন্য এই তিস্তা মহাপরিকল্পনা প্রয়োজন। তবে আমরা যতটুকু জেনেছি, যেহেতু তিস্তা আরেকটি ব্যারেজের কথা বলা হয়েছে, তাহলে তিস্তা ব্যারেজের সেই সমীক্ষাটি এখানে হবে নাকি আগে যেটি সমীক্ষা হয়েছে, যে সমীক্ষাটি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থাপন করেছিলেন, সেটি বাস্তবায়ন হবে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং যখন মন্ত্রী মহোদয়রা আসবেন তখন আমরা তাদের কাছে সেটি জানতে চাইব, তখন বিষয়টি খোলাসা হবে। তবে উত্তরে 2 কোটি মানুষের জীবনের যে জীবন রেখা, যে লাইফলাইন বলা হয় এই তিস্তাকে, সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার কথাই কিন্তু তারা বারবার বলছেন। মারফি। মাজরুল মান্নান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল খননের কাজ শুরু হয়েছে। সকালে মীর কাদিম পৌরসভা এলাকায় খনন কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে খালটি খনন করা হচ্ছে, পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খাল পাড়ে গাইড ওয়াল নির্মাণের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। এ সময় মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন, কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ, এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। তাদের নেতাও কমপক্ষে একবার সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিন চেষ্টা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। পুশিন প্রতিরোধে সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি, সে সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। এদিকে লালমনিরহাট পাটগ্রামের
কালীরহাট দিয়ে 3 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সে চেষ্টা সফল হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ হাসান। রামিজ, বিএসএফ এর পুশিন চেষ্টা তো অব্যাহত রয়েছে, তো কি পরিস্থিতি দেখছেন সীমান্ত এলাকায়? পুশিনের বিষয়ে কি বলছে বিজিবি? সীমান্তে নজরদারি এখন কেমন, বাড়ানো হয়েছে কিনা? মারফি, আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে। এই সীমান্তে আজকে সকালে পুশিনের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি টহল জোরদার করা হয়েছে, বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি গ্রামবাসী বিজিবিকে সার্বিকভাবে সহায়তা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে যে সীমান্ত দিয়েই মূলত 4 জনকে পুশিং করার চেষ্টা করা হয়। সব মিলিয়ে এখন যেটি আমরা জানতে পেরেছি, সাধারণ মানুষ, স্থানীয়রা যারা আছে, তারা যে সব ব্যক্তিগুলোকে পুশিং করার চেষ্টা করা হয় তাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করেছিল। দুপুরের পর থেকে শুরু করে তারা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাইনি। আমরা বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি কিংবা কোনো তথ্য পাইনি তারা আদৌ কি বাংলাদেশের ভারতের সীমান্তের অভ্যন্তরে আছে নাকি নাই, সে বিষয়টি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে স্থানীয়রা বলছেন যে তারা অনেক খোঁজাখুঁজি করেছেন সীমান্তের, ভারতীয় সীমান্তের ওপারে এবং এপারে তারা দেখাশোনা করেছেন, কিন্তু সেখানে কোনো যে পুশিন হওয়া ব্যক্তিরা রয়েছেন তাদেরকে তারা খুঁজে পাননি। আপনারা একটু জানিয়ে রাখি, এখানে সকাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিজিবি তৎপরতা রয়েছে। এখানে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে যেন কোনোভাবে পুশিন করতে না পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর পাশাপাশি বিজিবিকে সার্বিকভাবে সহায়তা করছে স্থানীয়রা। এ ছিল মেহেরপুরের এখনকার সর্বশেষ অবস্থা। রামিজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অব্যাহত রয়েছে পুশিন চেষ্টা। সীমান্তের বাংলাদেশ অংশে বেড়া না থাকা, পর্যাপ্ত আলোর ঘাটতি ও দুর্গম ভূপ্রাকৃতিক এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন সীমান্ত সুরক্ষায় অবকাঠামো ও জনবল বাড়ানো জরুরি। বিশ্লেষকরা জোর দিচ্ছেন আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা ও কূটনৈতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগের উপর। জামালপুর ও কুড়িগ্রাম সমতল সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাম্প্রতিক সময়ে একের পর এক পুশিনের ঘটনায় দুই দেশের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। ভারতীয় সীমান্ত বাহিনীর অপচেষ্টা রুখতে লাঠি হাতে বিজিবির পাশে দাঁড়ায় স্থানীয়রা। এই চিত্র জামালপুরের বক্সিগঞ্জ সীমান্ত এলাকার। সীমান্তের বাংলাদেশ অংশে নেই কাঁটাতারের বেড়া। এই সুযোগে নদ নদী ও বিস্তীর্ণ সমতল এলাকা দিয়ে প্রায় চলে বিএসএফের পুশিন চেষ্টা। দিনে শান্ত, কিন্তু রাত নামলেই উদ্বেগ বাড়ে স্থানীয়দের। অভিযোগ রয়েছে নিজেদের ফ্লাডলাইট বন্ধ রেখে পুশিন কার্যক্রম চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এমন পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। কাঁটাতার দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমাদের নিরাপত্তা হলে আমরা বসবাস করতে পারি ভালোভাবে। তারপর এই অবৈধ পারাপার হাবিজাবি এসব আমাদের থাকে না। এদিকে বিজেপির কোনো রাস্তাঘাট নাই, সেটা এক জ্বালা। এখন বিজেপি মনে করেন যে অল্প বিজেপি কি দেখি করব। ভারত যেমন নিজের সীমান্ত সুরক্ষায় ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে, তেমনি বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ অংশে নিজস্ব কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব। লাইটের ব্যবস্থা বা কাঁটাতারের ব্যবস্থা করা হয় তাহলে আমরা আমাদের দেশে আর পুশিং করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু জনবল দিয়ে সুরক্ষিত রাখা সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন কূটনীতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগ। সীমান্ত বেড়া, আধুনিক টেকনোলজি, এটা একটা সাময়িক পদক্ষেপ হতে পারে চোরাচালান বা এই ধরনের জিনিসগুলো ঠেকানোর জন্য। বাট ইন দ্য লং রান বা দুইটা দেশের মধ্যে সম্পর্ক যদি আপনি ভালো না করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এটা কখনোই আপনি 100% সেফ রাখতে পারবেন না। বিজিবি বলছে যে কোনো অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা।
এখন পর্যন্ত আমরা কাউকে বাংলাদেশের ভিতরে আমরা ঢুকতে দেইনি অবৈধভাবে, এবং দিন রাত আমরা পরিশ্রম করছি। আসামের যে ধুবড়ী অংশটুকু আছে, অর্থাৎ কুড়িগ্রাম এবং জামালপুরের কিছু অংশটা এসে আমার পড়েছে, যেখানে আমার এই প্রেশারটা বেশি, সেখানে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। দুই জেলার 72 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত 10টি পুশিন চেষ্টা হয়েছে। এছাড়া শূন্যরেখায় আটকে আছে নারী শিশুসহ 9 জন। সীমান্তর দুর্বলতাগুলো বহুদিনের, কিন্তু পুশিনের ঘটনা সামনে আসার পর আবারও আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তার কথা। সেই জায়গা থেকে সীমান্তের একটি অংশ বা একটি এলাকায় নিরাপত্তার কথা ভাবলে চলবে না। এই একটি অংশই পুরো দেশের নিরাপত্তা স্বার্থে জড়িত। তাই সীমান্তের অবকাঠামো উন্নয়ন, কূটনৈতিক বিষয় এবং আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন সীমান্ত পারের মানুষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। মাদকের সাম্রাজ্য হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারত থেকে ঢুকছে মাদক সহ চোরাই পণ্য। মদতদাতা হিসেবে উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের নাম। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে 12 মামলার আসামি মনির। নেওয়া হয়নি দল থেকেও কোনো ব্যবস্থা। তবে অভিযুক্ত মনিরের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। কসবা সীমান্ত পেরিয়ে ভারত থেকে দেদারসের দেশে ঢুকছে মাদকসহ চোরাই পণ্য। কিন্তু নেপথ্যে কারা, কাদের ছত্রছায়ায় চোরাই পণ্য আনা হচ্ছে? মনে করে যেন অহন মালামাই আনতাম না, কারণ অহন গুলগর বা 5 নম্বরের নিচেটা যদি তারা দিতে পারে চেষ্টা করে 20 ডাইলে তো ভূতে দেওয়ার মেঘে বিজ্জা 5 নম্বরের নিচে থাকতে পারবে, রেনুটা তো মেঘে বিজ্জাও দিতে পারবো। কল রেকর্ডটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের। তিনি ভারত থেকে মাদক এবং চোরাই পণ্য আনার রুট বাতলে দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন মনির। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 8টি মাদক আর 4টি মামলা রয়েছে। প্রতিনিয়ত তার 40-50 জন লোক নিয়ে এই গাঁজা, এই মদ, মনে করেন এই ভারতীয় মনে করেন শাড়ি, বিভিন্ন চূড়া মালামাল সে পাস করে। মাদক গডফাদার মনিরুল ইসলাম বিএনপির নেতা, হ্যার অত্যাচার আমি এলাকায় থাকতে পারি না। হ্যাঁ আমাদের এলাকায় দিয়ে মাদক উৎপাদন করে এবং কি হ্যার মাল আমি প্রশাসনকে সহযোগিতা করার কারণে আমাকে রাতে 2টা বাজে উঠাই নিয়ে আমাকে প্রচন্ড মারধর করে। মাদকের মানে 6 লাভ হয়ে গেছে। মাদকের চোরাকারবারীদের বিশাল সিন্ডিকেট আছে। গত 3 জুন কসবার নয়নপুর বাজারে ভারতীয় চোরাই পণ্যবাহী ট্রাক জব্দ করে বিজিবি। তবে সেই অভিযানে বাধা প্রদান করে মনির ও তার অনুসারীরা। এ নিয়ে 6 জুন বিজিবির পক্ষ থেকে মামলাও করা হয়। ইউনিয়ন চেয়ারম্যানের সরল স্বীকারোক্তি, রাজনৈতিক প্রভাবশালীরাই সীমান্তে চোরাচালানের সাথে জড়িত। জেলা বিএনপি নেতা বললেন, মাদক ব্যবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল লোক আছে, এদের নাম আমি বলতে পারি না, ওনারাও এগুলোর সাথে জড়িত থাকে। তো এই বিষয়গুলো অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই বিষয়গুলো অনেক সময় হয়ে থাকে। এক এক সময় এক এক ব্যক্তির এগুলোর সাথে জড়িত হয়ে যায়। মাদক ব্যবসায়ী যারা, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এরা মাদক মানে চোরাকারবারী বা মাদক সরবরাহকারী হিসেবে এলাকায় চিহ্নিত। অভিযুক্ত বিএনপি নেতা মনির হোসেনের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ডায়লগ এটা এডিট করে আজকে এটা জড়িত করা হচ্ছে। মাদক চোরাচালানি নিয়ে আমার ব্যাপারে যে অপপ্রচার করছে, আসলে কিন্তু এটা সত্যি না। পুলিশের বক্তব্য, মাদক বিরোধী অভিযান চলমান, কিন্তু একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার হচ্ছেন না কেন, সেই প্রশ্নের উত্তর নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা একটি ভারতের সীমান্তবর্তী মাদক সংশ্লিষ্ট এলাকা। এই এলাকায় যারা অপরাধী আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভবিষ্যতে আরও কঠিন অভিযান পরিচালনা করা হবে। কসবা ও আখাউড়ানে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতির ঘোষণা দিয়েছিলেন। তবে তার দলের লোকেরাই মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার ঘটনায় জনমনে এমপির 0 টলারেন্স নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। থামছে না হাম ও উপসর্গে মৃত্যু। গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 4 জনের। এরই মধ্যে সিলেটেই মারা গেছেন 2 জন।
এই নিয়ে হাম ও উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার জানায়, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে ভর্তি হন শহরের মুন্সিপাড়া এলাকার ৯ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজাতুল কুবরা মিম। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে নার্স তাকে একটি ইনজেকশন দেন। এরপরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয় মিমের। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, অবস্থার অবনতি হলেও সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি। ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ তাদের। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাসেল জানান, রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কী কারণে মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এটা ভুল চিকিৎসা হয়েছে, এটা আর কি। আর হাসপাতালে কোনো মানে সরকারিভাবে আমি কোনো জন্য সাপোর্ট পাইনি। কেন আসলে মারা গেল সেটা তো আসলে কারণ নির্ণয়টা করার সময় পাওয়া যায়। ওনাকে তো 3টা পরীক্ষা দেওয়া হয়েছিল, সিবিসি, আল্ট্রাসোনোগ্রাম। পরীক্ষাগুলো করার সময় পাওয়া যায় না। কিশোরগঞ্জের অষ্টগ্রামে নদী পার থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আবদুল্লাপুর গ্রামের কালনী নদীর তীর থেকে শফিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি শফিক ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। সালিশি বৈঠকে স্ত্রীকে ভরণ পোষণ বাবদ ৫০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্তে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু শফিকের কাছে ১০,০০০ টাকা কম থাকায় তা জোগাড়ের চেষ্টায় ছিলেন তিনি। বাকি ৪০,০০০ টাকা নিজের কাছেই রেখেছিলেন শফিক। ধারণা, সেই টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে সাতক্ষীরার কলারোয়া ও আশাশুনি থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেরপুরের শ্বশুর বাড়িতে মেয়ে জামাইকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার বিকেলে নলিতাবাড়ী উপজেলার বাদলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহরাব হোসেনের দাবি, ১৭ বছর প্রবাসে থাকাকালীন জমি কেনার জন্য বিভিন্ন সময় শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ টাকা ধার দেন। পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের মধ্যে। পরে মেয়ে জামাইকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে শ্বশুর বাড়ির লোকজন। অন্যদিকে শ্বশুর মহর উদ্দিনের অভিযোগ, মেয়েকে নির্যাতন এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে সোহরাবকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত শ্বশুর শাশুড়িও হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এদিকে এই ঘটনায় সোহরাবের স্ত্রী, মা বাবা সহ অভিযুক্তের নাম থানায় মামলা করা হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ইলেকট্রনিক ব্রয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ এবং আহত হয়েছেন। সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, বয়লার মেশিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। দগ্ধ ও আহত হন কাটিং ও ফিনিশিং সেকশনের ৮ শ্রমিক। আহতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি ঢাকা পাগলা সড়ক অবরোধ করেন তারা। এ সময় যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বছরের পর বছর ধরে মেরামতের অপেক্ষায় হিলি স্থলবন্দর জয়পুরহাট মহাসড়কের একাংশ। ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে প্রায় ১.৫ কিলোমিটারের নির্মাণ কাজ। এতে পণ্য আমদানি রপ্তানি করা যান চালক থেকে নিয়মিত চলাচলকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলির প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এই পথে শত শত ট্রাকে আমদানি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায়। তবে দীর্ঘ ১ দশকেও একাংশের সংস্কার কাজ শেষ না হওয়ায় সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ। রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত। এসব এড়িয়ে চলার সময় দুর্ঘটনায় পড়েন চালকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত চলাচলকারীদেরও। দীর্ঘদিন যাবত দেখি রাস্তায় এরকম দুর্গতি। আজকে অনেকদিন পর আসলে মনে করছি রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। এই যে মনে করেন এক্সেল ভাঙে, চাকা খুলে দৌড় মারে,
প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। কাদা পানি হয় যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। এই গর্তগুলো তো যদি ঠিক মতো কাজ না করে তাহলে তো যেখানে সেখানে যে কোনো গাড়ি ফাঁসে যাবে। গাড়ি নষ্ট হচ্ছে, নিজের এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে। 2018 সালে হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাট পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়। জয়পুরহাট অংশের কাজ কয়েক বছর আগেই শেষ। তবে ভূমি অধিগ্রহণ আর প্রশাসনিক জটিলতায় আটকা হিলি অংশের প্রায় 1.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ, যার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমে। ব্যবসায়ীরা বলছে সড়কের বেহাল দশার কারণে সময় ও খরচ দুটোই বাড়ছে। এই রাস্তাটা মানুষ চলাচলের অনুপযোগী এবং আমদানি রপ্তানিকৃত মালামাল ট্রাক যে যাবে আরো অনুপযোগী। রাস্তাঘাট যদি হয়, সুন্দর হয়, ভালো হয়, তাহলে এখানে আশা করি ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে। সমাজ কল্যাণ মন্ত্রী বলছে শীঘ্রই শুরু হবে ভূমি অধিগ্রহণ কার্যক্রম। এরপর টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কারে দেয়া হবে ঠিকাদার নিয়োগ। ডিসিকে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেইটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। আগামী 21 জুন থেকে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে পাকাপোক্তভাবে সড়কটি নির্মাণের আগে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। শামস্তাবৃদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সিলেটে এক দৃষ্টি প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও আসন্ন পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা জানে না তাহমিনা। একই সময়ে অন্যান্য শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ায় পাওয়া যাচ্ছে না শ্রুতি লেখক। এই অবস্থায় সকলের সহযোগিতা চান পরীক্ষার্থী ও শিক্ষকরা। সিলেটের গ্রিন ডিসেবলড ফাউন্ডেশনের শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মমি আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। সে প্রস্তুতি থাকলেও পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মনের মধ্যে এটাই ভয় কাজ করে যে পরীক্ষার কি হবে, শ্রুতিলেখক কেমনে ম্যানেজ হবে। সেক্ষেত্রে আমার সাথে সাথে আমার টিচাররাও অনেক টেনশন করেন বা অনেক হয়রানির শিকার হতে হয়। প্রতিষ্ঠানটি জানায় বোর্ডের নিয়ম অনুযায়ী শ্রুতিলেখক হিসেবে 10ম শ্রেণীর কোনো শিক্ষার্থীকেই মনোনীত করতে হবে। তবে এবার এইচএসসি পরীক্ষা চলাকালে স্কুলগুলোতেও শুরু হচ্ছে অর্ধবার্ষিকী ও প্রিটেস্ট পরীক্ষা। ফলে শ্রুতিলেখক পাওয়া নিয়ে সংকটে শিক্ষকরা। এ অবস্থায় সদ্য এসএসসি দেয়া পরীক্ষার্থীকে শ্রুতিলেখক হিসেবে মনোনয়ন করতে চাইলেও আশানুরূপ সাড়া আসেনি শিক্ষা বোর্ড থেকে। প্রি-টেস্ট পরীক্ষা চলমান আছে একটা নির্ধারিত সময়ের মধ্যে। এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এটা আমাদের না, শুধু পুরো বাংলাদেশের চিত্র এক। তো এই সমস্যার মধ্যে আমরা শ্রুতিলেখক পেতে খুবই কষ্ট হয়। যদিও বোর্ড বলছে নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিপত্রতে যেভাবে নিয়ম লেখা আছে সেভাবেই আসতে হবে আর কি। ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী হলে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী শ্রুতিলেখক হিসাবে নিতে হয় এবং ওই শিক্ষার্থী ওই স্কুলের টিচার তাকে প্রত্যয়ন করে দিবেন যে সে আমার স্কুলের শিক্ষার্থী, তার রোল নাম্বার হচ্ছে সে 10ম শ্রেণীতে অধ্যয়ন করছে, সেটা বোর্ডে জমা দিবে এবং তখন বোর্ড তাকে অনুমোদন দিবে। এদিকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পাশাপাশি মাধ্যমিকের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীতেও ব্রেইল পদ্ধতির বই বিতরণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।